আলবি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে বলল, তো 28 সপ্তাহ আর 6.5 মাস কি এক সমান নয়? অলি ভ্রুকুচকে তাকালো। আলবি ঠিকই বলেছে। আই থিঙ্ক আমাদের একবার হসপিটালে যেতে হবে। কেন হসপিটালে যাব কেন? তুমি বেবি নাচার অনুভব করছো না? তোমার কি মনে হয় 28 সপ্তাহে এটা স্বাভাবিক ব্যাপার? অলি কথা বুঝতে পারলো না। স্বাভাবিক ব্যাপার নয় মানে? আলবি হয়তো অলিকে কিছু বলতে চাইলো, কিন্তু অলির চেহারাটা দেখে সে আর বললে উঠতে পারলো না। সে জানে এই কথাটা অলিকে বললে অলি অনেক চিন্তায় পড়ে যাবে। কিছু না, রেডি হয়ে নাও। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 6টা। অলিকে নিয়ে আলবি হসপিটালে এসে পৌঁছেছে। তারা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই অলি বলে ওঠে, একটা বিষয় জানানোর ছিল। বলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু অলি কথাটা বলে উঠতে পারছে না। আলবি ফোন চাপছিল। সে একবার ফোনটা পকেটে রেখে অলির দিকে এক দৃষ্টি নিক্ষেপ করলো। অলি তার থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। আলবি পিছিয়ে এসে দেখলো অলি ফ্লোরের দিকে তাকিয়ে হাত কসলাচ্ছে। আলবি একটা শ্বাস ফেলে বলল, এরকম করছো কেন? যা বলতে চাইছো বলে ফেলো। অলি আলবির শার্টের বাটনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আমার সব জামা কাপড় টাইট হয়ে গেছে। আলবি ব্যাপারটা বুঝতে পেরে নিজের উপরে বিরক্ত হলো। তার এই বিষয় আগে খেয়াল রাখা উচিত ছিল। এখান থেকে বেরিয়ে আমরা শপিং করতে যাব। অলি মাথা নিচু করে রেখে ডান দিকে ঘাড় কাত করলো। অলির এই ব্যাপারগুলো আলবির কাছে অনেক কিউট লাগে। ইচ্ছা করে আদরে ভঙ্গিতে গাল টেনে দিতে। আলবি এবার অলির হাত ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে অলি আবারও বলে উঠলো, আলট্রাসোনোগ্রাম কে করবে? চিন্তা করো না, একজন ফিমেল রেডিওলজিস্ট করবে। অলি দাঁড়িয়ে পড়লো। আলবি কিছু বুঝে ওঠার আগে অলি বলে উঠলো, আমি চাই আজকে আলট্রাসোনোগ্রামটা আপনি করবেন। আলবির চোখ জোড়া বিষয় বড় বড় হয়ে গেল। অলি নিচ থেকে তাকে আলট্রাসোনোগ্রাম করতে বলছে। আর ইউ শিওর? অলি হ্যাঁ বোধক মাথা নাড়লো। ফলস্বরূপ আলবি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠলো। আলবি পুনরায় অলির হাত ধরে সোনোগ্রাফি রুমে নিয়ে গেল। অলিকে বেডে বসিয়ে দিয়ে আলটি স্ক্রিনের সামনে বসলো। অলি একটা শ্বাস পেলে বিনা বাক্যে বরকাটা বুক পর্যন্ত তুললো। তারপর কাপা কাপা হাতে টপ সরাতেই ফর্সা পেট উন্মুক্ত হয়ে গেল। আলবি প্রপটা হাতে নিয়ে অলির দিকে তাকাতেই দেখলো অলি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আলবি অলির দিকে খানিকটা ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার অস্বস্তি লাগলে আমি চলে যাচ্ছি। অলি ফট করে চোখ খুলে না বোধক মাথা নাড়ে। আলবি মৃদু হেসে অলির পেটের দিকে তাকালো। তারপর একটা শুষ্ক ঢোক গিলে প্রপটা নামিয়ে রেখে জেলের বোতল খুললো। জেলটা একটু ঠান্ডা লাগবে। অলি পেটের উপরে পাতলা করে জেল মাখিয়ে দিয়ে প্রপটাও জেল মেখে নিল। রুমের লাইটের আলো ডিম করে দিয়ে স্ক্রিনের আলোটা বাড়িয়ে দিল। প্রপ ছোঁয়াতে স্ক্রিনে দানা দানা ছায়া পরিষ্কার হয়ে গোল মাথার আউটলাইন দেখা দিল। আলবি গলার স্বর নামিয়ে অলির দিকে তাকিয়ে বলল, স্ক্রিনে দেখো, এটা মাথা। এই যে সরু সরু দাগ দেখছো, এটা মেরুদণ্ড। সে প্রপটা অন্যদিকে ঘোরাতেই হৃদ স্পন্দন ধরা পড়লো। আলবি ডপলার চালু করতেই ঘরটা টুইং টুইং শব্দে ভরে উঠলো। আলবি এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বললে, এটা ওর হার্টবিট। রেটটা প্রায় 140-এর আশেপাশে, তার মানে নর্মাল আছে। অলি অন্যমনস্ক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, ও নড়াচড়া করছে না কেন? অলির কণ্ঠ আটকে আসছে, চোখের কোণেও পানি জমেছে। আলবি প্রপটা একটু উপরে টেনে ডানে বামে ঘুরিয়ে নিল। স্ক্রিনে শিশুটির হাত হালকা ভাঁজ হয়ে খুলে গেল। পায়ের দিকেও ক্ষীণ নড়াচড়া পরিলক্ষিত হলো। আলবি স্ক্রিনে আঙুল রেখে বলল, মুভমেন্ট আছে, এই দফে এখনই হাত পা নাড়ালো। অলি মুখটা ছোট করে বলল, কই, আমি তো কিছু অনুভব করিনি। আলবি আরো কিছু বিষয় পর্যবেক্ষণ করে বলতে শুরু করলো, তোমার প্লাসেন্টা সামনের দিকে, যাকে অ্যান্টেরিয়র প্লাসেন্টা বলে। বেবি নড়লে ধাক্কাগুলো আগে প্লাসেন্টাতেই লাগে। প্লাসেন্টা অনেকটা কুশনের মতো ধাক্কাগুলোকে শোষে নেয়, তাই তুমি কম টের পাচ্ছ। এটা কমন, চিন্তার কিছু নেই। আলফি এবার স্ক্রিনে ছোট ছোট ক্যালিপার বসিয়ে মাপগুলো নিতে লাগলো। মাথার বেশ, পেটের ঘর, উরুর হাড়ের লম্বা। অবশেষে সে শান্ত গলায় বলল, গ্রোথ এস ঠিকই আছে, 28 সপ্তাহের সাথে প্রায় মিলেছে। প্রপ নিচের দিকে নামিয়ে আবারও বলল, ফ্লুইড ভালো আছে, এই যে এটা পজিশন, চিন্তার কিছু নেই। এই বয়সে পজিশন পাল্টায়, শেষের দিকে মাথা নিচের দিকে চলে আসবে। ওলি এত কিছু না বুঝলো নিঃশব্দে মাথা নেড়ে সায় জানালো। তার কপাল টান টান ভাবটা একটু নরম হয়েছে। আলবি কতগুলো টিস্যু দিয়ে জেল মুছিয়ে দিতে দিতে বলল, তুমি হয়তো সবসময় গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও এবং বিভিন্ন পুরস্কার জিতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড 1YAN ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবে। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্র্যাশ, ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ, নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই এটা আমি ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো।
নাড়াচাড়া টের পাবে না, বিশেষ করে বসা অবস্থায় বা হাঁটাচলা করলে। তবে রাতে পাশ ফিরে শুয়ে শান্ত হয়ে থাকলে টের পাওয়ার চান্স আছে। আলবি শেষবারের মতো আবারও একবার স্ক্রিনের দিকে চোখ বোলালো। ছোট্ট ইমেজটা স্পষ্ট, নাক, ঠোঁটের রেখা, বুকের ভেতরে অনবরত ধক। আলবি মনে মনে আওড়ালো, হার্টবিট স্টেবল, মুভমেন্ট প্রেজেন্ট, প্লেসেন্টা অ্যান্টেরিয়র সব ঠিক আছে। থ্যাংক ইউ আমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। অলির মিনমিনিয়ে বলা কথাটা শুনে আলবি ব্রুকুসকে তাকালো। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দিচ্ছ কেন? শোনো, তোমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য আমি কিছুই করিনি। অন্য কেউ এসে সারাদিন ধন্যবাদ দিলেও আমি কোনো প্রেগনেন্ট মহিলার আল্ট্রাসাউন্ড করতাম না। অলি টপস আর বরকা ঠিকঠাক করে উঠে বসলো। এভাবে বলছেন কেন? আগের বার করতে চেয়েছিলেন বলেই তো আমি এবার আপনাকে করতে বললাম। আলবি একটা শ্বাস ফেলে বলল, তুমি ভাবতেও পারছো না যে তুমি যখন বললে বেবির নাড়াচাড়া ফিল করতে পারবে না, তখন আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি যে আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিলে সেই জন্য অবশ্যই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। নিজের চোখে না দেখলে আমি কিছুতে চিন্তামুক্ত হতে পারতাম না। অলি অবিশ্বাসী চোখে আলবির দিকে তাকায়। বেবি নাড়াচাড়া অনুভব না করাটা যে চিন্তার বিষয়, সেটা আপনি তখন আমাকে বললেন না কেন? বললে কি হতো? তুমি তো বেবিটাকে বিষয় রাখো, সেজন্য বেবিটা এত কম অ্যাক্টিভ। আমি যদি তখন বলে দিতাম তাহলে তুমি আরো চিন্তা করতে, আর তোমার সব প্রেশার গুলো গিয়ে পড়তো বেবির উপর। অলি মুখটাকে কাচুমুচু করে ফেললো। রাতের আধারে প্রকৃতি নিমজ্জিত হয়েছে, তবুও কৃত্রিম আলোয় শপিং মলটা ঝলমল করছে। এখন যে রাত্রিবেলা সেটা বোঝার শো নেই। আলবি অলিকে নিয়ে একটা দোকানে এসে বসলো। তোমার যা যা লাগে নিয়ে নাও। অলি পুরো দোকানে একবার চোখ বোলালো। দোকানের সিলিং এ লাগানো হরেক রকম লাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে তিশার বিয়ে উপলক্ষে একবার বাবা মায়ের সাথে এই শপিং মলে এসেছিল, ভাবতেই তার চোখ জোড়া চিকচিক করে উঠলো। আলবি সেটা লক্ষ্য করে সাবধানতার সহিত বলল, বেশি সময় নেই অলি, তাড়াতাড়ি করো। অলি আড়ালে চোখ দুটো মুছে শান্ত কণ্ঠে বলল, কিছু টপস আর স্কার্ট দেখান, ফ্রি সাইজের। দোকানি একবার অলির দিকে তাকিয়ে বুঝতে পারলো তার জন্য কেমন স্টাইলের জামা কাপড় পারফেক্ট হবে। এই অবস্থায় ঢিলেঢালা পোশাকই পরিধান করা উচিত। সে হিসেবে সে বেশ অনেকগুলো জামা কাপড় কালেকশন বের করে দিল। এত কালেকশন দেখে অলি বিড়ম্বনায় পড়ে গেল। নিজ থেকে কোনো কিছু কেনার অভ্যাস তার নেই। এই পর্যায়ে এসে মায়ের জন্য মনটা খুব পুড়ছে। মা বারবারই তার জন্য জামা কাপড় পছন্দ করে নিতেন। লোকে বলে কেউ মারা গেলে নাকি তার জন্য কিছু থেমে থাকে না, কিন্তু অলির মতো অনাথ ছেলে মেয়েরা বোঝে বাবা মা ছাড়া জীবন কতটা দুর্বিষহ, কতটা অন্ধকার আচ্ছন্ন। অলির যেই সময় মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সময় তার মা বাবা দুজনই তাকে ছেড়ে চলে গেছেন। অলি ঠোঁট চেপে কান্নাগুলো গিলে ফেলতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। আলবি কি করবে বুঝে উঠতে পারলো না। শপকিপার দুজনেও অলির কান্না দেখে হকচকিয়ে গেছে। আলবি একটা শ্বাস ফেলে অলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আহা কাঁদছো কেন, কি হয়েছে আমাকে বলো। অলি মাথা নিচু করে বলল, মা বাবার কথা মনে পড়ছে। মা বাবাই সব সময় আমার জন্য জামা কাপড় পছন্দ করে দিতেন, আমি কখনো নিজে পছন্দ করতে পারিনি। প্লিজ কান্না করো না। অলি টুপিয়ে উঠতে আলবি বলে ওঠে, আমি তোমার জন্য পছন্দ করে দিচ্ছি। আলবি অলির দু চোখ মুছে দিয়ে কাপড় সিলেক্ট করতে লাগলো। প্রায় 36 সেটের মতো ড্রেস সিলেক্ট করে সে থামলো। আলবির কাণ্ড দেখে অলি কান্না ফুলে ট্যাপ করে তাকিয়ে আছে। আপনি এতগুলো কেন সিলেক্ট করলেন? একবারই কেউ এতগুলো কাপড় কেনে? আলবি অলির দিকে তাকিয়ে বলল, কমাতে পারবো না, সিলেক্ট করে তো সবগুলোই পছন্দ হয়েছে, তবে তুমি চাইলে আরো সিলেক্ট করে দিতে পারি। করবো? অলি না বোধক মাথা নাড়ালো। সবগুলো কাপড় প্যাক করে বিল মিটিয়ে তারা বের হয়ে গেল। কিছু দূর আসতে অলি একটা দোকানের সামনে এসে থেমে যায়। আলবি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, কি হলো, আর কিছু লাগবে? অলি মাথা নেড়ে আঙুল দিয়ে একটা দোকানের দিকে ইশারা করতে আলবি থমকে গেল। ওটা তো বেবিস কর্নার। অলি বাম হাতটা পেটের উপরে রেখে নিচের দিকে তাকিয়ে রইল। আলবি তার দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলল, পরের বার থেকে কিছু লাগলে ফ্লোরের দিকে নয় আমার দিকে তাকাবে, কারণ ফ্লোরের দিকে তাকালে আমার হিংসে হয়, মনে হয় তুমি আমার হক নষ্ট করছো। আলবির সোজা সাপটা কথা শুনে অলির গালজোড়া রক্তিম আভা ফুটে উঠেছে। আলবি দু হাত শপিং ব্যাগে ভর্তি। সে নিজের বাম হাত অলির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্রয়োজন ছাড়া তো ভালোই আমার শার্ট ধরে টানাটানি করতে পারো। এখন যখন দেখছো হাত ভরা থাকায় তোমার হাত ধরতে পারছি না, তখন নিজে থেকেও তো হাতটা ধরতে পারো নাকি? অলি হকচকিয়ে আলবির দিকে তাকাতেই আলবি ইশারায় নিজের বাহু ধরতে বলল। অলি একটা ঢোক গিলে আলতো হাতে আলবির বাহু আঁকড়ে ধরলো। আলবি এবার অলিকে নিয়ে বেবিস কর্নারে এলো, কিন্তু অলির মনোভাব বুঝে উঠতে পারলো না। চারিদিক সাজিয়ে রাখা বাচ্চাদের জিনিসপত্র দেখে অলির দু চোখ জল করে উঠলো। তার ইচ্ছা করছে এখানে থাকা সবকিছুই কিনে নিয়ে যেতে, কত কিউট সবকিছু, আহা। অলি ছেলে বাপুদের কর্নারে এসে জামা কাপড় দেখতে লাগলো। সেখান থেকে কয়েক জোড়া জামা কাপড় আর এক জোড়া জুতো তার খুব পছন্দ হলো। সেই সাথে সে বেশ কিছু খেলনা পছন্দ করলো। আলবি মনে মনে আওড়ালো, এখন তো ঠিকই দিব্যি সিলেক্ট করতে পারতো, তখন নিজের জন্য তো কিছু সিলেক্ট করতে পারছিলে না, ড্যাম গার্ল। সব
শপিং বেশি হয়ে যাওয়ায় আলবি একটা ট্রলি এনে সবগুলো শপিং ব্যাগ সেটার মধ্যে নিল, কিন্তু অলি এখনো শপিং করা হয়নি। এই সুযোগে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় A to Z সে সবকিছু কিনে নিচ্ছে। আলবি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 10:06 বাজে। শপিং শেষে অলি ক্লান্ত হয়ে আলবির সামনে এসে দাঁড়ায়। আলবি ঘাট চুলকাতে বলল, শেষ? অলি মিষ্টি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে। ওকে, চলে আসো তাহলে। আলবি স্লিপ নিয়ে বিল মিটিয়ে দোকান থেকে বের হতেই অলি পেছন থেকে বলে ওঠে, এই যা, আমার আর আলোর জন্য এত কিছু কিনলাম, কিন্তু আপনার জন্য তো কিছুই কিনলাম না। আলবি এবার কিছুটা বিরক্ত হলো। অলি, আমার কিছুই লাগবে না, তোমাদের জন্য শপিং করতেই তো এসেছিলাম, প্লিজ চলো। অলি বুঝতে পারলো আলবি এতক্ষণ যাবত অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, তাই সে কথা না বাড়িয়ে আলবির পিছু পিছু হাঁটতে লাগলো। আলবির শপিং ব্যাগগুলো সব গাড়ির ব্যাক সিটে রেখে দরজা বাইরে থেকে লক করে দিল। তারপর অলির উদ্দেশ্যে বলল, প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নেই। আলবি অলিকে নিয়ে ডিনার করার জন্য রেস্টুরেন্টে এলো। খাওয়ার এক পর্যায়ে অলি বলে ওঠে, আমাদেরকে এত কিছু কিনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলবি কয়েক সেকেন্ড অলির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ধন্যবাদ জানিয়ে ধন্য করেছো আমাকে, এখন এই ধন্যবাদ ধুয়ে ধুয়ে পানি খাবো আমি। অলি কথাটা পুরোপুরি শুনতে পাইনি, সে ব্রুকুসকে বলল, কিছু বললেন? আলবি মেকি হেসে বলতে লাগলো, বলেছি ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করছেন, এবার চুপচাপ খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন মাই লর্ড। আলবির কথা বলার ধরন দেখে অলি মুখ চেপে হেসে উঠলো। আলবি একটা শ্বাস ফেলে খাওয়াতে মনোযোগ দিল। খাওয়া দাওয়া শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে বরকা খুলে ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করে নিল অলি। তারপর আলমারি খুলে এক সাইডে খালি করে সেখানে বাচ্চার জন্য আনা সব জামা কাপড় গুছিয়ে রাখতে লাগলো। আলবি ফ্রেশ হয়ে এসে দেখলো অলি বাচ্চার জন্য আনা দোলনাটা রুমের এক কর্নারে গুছিয়ে রাখছে। আলবি একটা শ্বাস ফেলে বেডের উপরে বসলো। অলি সবকিছু গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। আলবি অনেকদিন পর অলিকে নিজের চুল নিজেকে আঁচড়াতে দেখছে। আলবি উঠে গিয়ে অলিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অলি সারা শরীর শিরশির করে উঠলো। আলবি অলির গলা থেকে ওড়নাটা সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। কি করছেন? আলবি অলিকে নিজের দিকে ঘুরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর করছি, কিন্তু বউ কি এটাও বুঝতে পারছে না? অলি ঠোঁট কামড়ে কার্টের এক পাশ খামচে ধরলো। আলবি অলির ঠোঁট নির উঁচু করে বলল, বউ কি স্বামীকে কিভাবে ধন্যবাদ জানাতে হয় সেটাও জানে না? অলি লজ্জাপতি গাছের মতো নুইয়ে গেল। আলবি অলির মুখটা দু হাতের আজলাই নিয়ে ফিসফিসিয়ে বলল, বউকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে দেখছি। আলবি অলিকে চুমু খেতে নিলে অলি মুখ ঘুরিয়ে নেয়। আলবিও হালনা ছেড়ে অলির গাল চেপে মুখ ডুবিয়ে আলতো চুমু খেতে লাগলো। অলি দিশেহারা হয়ে আলবির পিঠের শার্ট খামচে ধরলো। ফলস্বরূপ আলবি অলির চুলের মাঝে আঙুল বুলিয়ে দিয়ে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। অলি আলবির উদ্দেশ্য বুঝতে পেরে নিজের ঠোঁট জোড়া মুখের ভেতরে লুকিয়ে নিল। এতে করে আলবি হাফসাপ করে উঠলো। কয়েকটা শুষ্ক ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলো, কিন্তু পারলো না। ক্রমশই তার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে সে না পেরে অলির গাল জোড়া চেপে ধরলো। অলি ব্যথায় কুপ দিয়ে উঠতেই আলবি অলির ওদর জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। আলবির কপালে বিরক্তির ভাঁজ পড়েছে। সে আক্রোশ মেটাতে অলির ঠোঁট কামড়াতে লাগলো। অলি ছটফট করে আলবিকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পারলো না। উল্টো ক্ষিপ্ত আলবি আরো বেশি হিংস্র হয়ে উঠলো। বেশ অনেকক্ষণ পর আলবি পরিতুষ্ট হয়ে অলির ঠোঁট জোড়া ছেড়ে দেয়। অলি নিজের ঠোঁট জোড়া যেন অনুভবই করতে পারছে না। মনে হচ্ছে তার ঠোঁট জোড়া কেউ শরীর থেকে আলাদা করে ফেলেছে। আলবি অলির ঠোঁটের দিকে তাকাতেই থমকে গেল। শিট! অলির চোখের কোণে পানি জমেছে। সে নিজের ঠোঁটে হাত দিতে গেলে আলবি আটকে দিয়ে বলে, সরি হানিবি। আলবির হাতের বাঁধন আলগা হতেই অলি আয়নার দিকে তাকায়। নিজের রক্তাক্ত ঠোঁট জোড়া পরিলক্ষিত হতেই অলি আটকে ওঠে। আলবি হতাশায় নিজের চুল টানতে লাগলো। কিছুক্ষণ আগে সে নিজের মধ্যেই ছিল না যেন। অলি একটা টিস্যু নিয়ে ঠোঁটের রক্তগুলো মুছে নিল। সরি হানিবি, আমি ইচ্ছা করে। অলি পুনরায় সিওনিটা হাতে নিয়ে আলবির দিকে না তাকিয়ে বলল, আপনি এরকমটা করে কি মজা পান আমি বুঝি না, অদ্ভুত মানুষ আপনি। আলবি এক্সপ্লেন করার মতো ভাষা খুঁজে পাচ্ছে না, শুধু বিড়বিড় করে বলল, ফিলিংস গুলো ভাষায় প্রকাশ করার মতো না। 2 সপ্তাহ কেটে গেছে। সূর্যের আলো জানালা ফাঁক বলে নরম ছায়া ফেলেছে ফ্লোরে। অলি এখন 7 মাসের গর্ভবতী। শরীরের ভার ও ক্লান্তি নিত্য সঙ্গী হয়ে উঠলেও নিজের ভেতরে থাকা ছোট্ট প্রাণের অস্তিত্ব তার জন্য দিনগুলো সহ্য করে যাচ্ছে। অলি সারাটা দিন নিজের রুমেই কাটিয়েছে। কখনো জানালার পাশে বসে বাবা মায়ের কথা ভেবে নিঃশ্বাস ফেলছে, কখনো বা বিছানায় হেলান দিয়ে ইউটিউবের স্ক্রিনে স্ক্রল করছে। শরীর আগের তুলনায় ভারী হয়ে এসেছে। 7 মাসের পেট নিয়ে আগের মতো আর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। আজকে বাড়িতে সে দাদুমণি আর শাহনাজ বেগম ছাড়া কেউ নেই। আলবি খুব সকালে একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে বাকিদের সাথে অফিসে গেছে। নুরনাহার বোনের অসুস্থতার কথা শুনে 2 দিন আগে বোনের বাড়িতে ছুটে গেছেন। উর্মিলা এখনো ভার্সিটি থেকে ফিরেনি। বিকেলের দিকে একটু হাঁটার উদ্দেশ্যে ধীর পায়ে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে আসতেই অলি থমকে দাঁড়ালো। শাহনাজ বেগম সবাই বসে আছেন, মাথা হেলান, চোখ আধ বোঝা, যেন ঝিমুচ্ছেন। তার ঠোঁটের ফাঁকা থেকে অদ্ভুত গোয়ানি শব্দ ভেসে আসছে। অলি কিছুটা অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। শাশুড়ির সাথে সম্পর্ক তার কোনো কালেই সহজ ছিল না। তবু শাশুড়িকে এই অবস্থায় দেখে তার মনের ভেতরে অজানা দুশ্চিন্তা খসখস করতে লাগলো।
অলি একটু সাহস সঞ্চয় করে হাত বাড়ালো শাহনাজ বেগমের দিকে। কপালে হাত রাখতে অলি আটকে উঠলো। শরীরের তাপমাত্রা বেশ গরম। অলি তৎক্ষণাৎ বুঝে যায় জ্বর এসেছে। এক মুহূর্তের জন্য অলি দোটানায় পড়লো, সেবা করবে নাকি তার আচরণের কথা মনে করে দূরে সরে যাবে। অলির মনে পড়ে যায় তার বাবা মায়ের সাথে করা শাহনাজ বেগমের খারাপ ব্যবহারের কথা। অলি সেগুলো মনে করে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু তার ভেতর জন্ম নেওয়া সুপ্ত মৃত্যু বোধ তাকে এড়িয়ে যেতে দিল না। ধীরে ধীরে সে শাহনাজ বেগমের পাশে বসলো। কণ্ঠে অচেনা কোমলতা ফুটিয়ে বলল, আম্মা আপনি কি ঠিক আছেন? কোনো উত্তর এলো না। অলি বুঝতে পারলো সে কোনো উত্তর দেওয়ার মতো অবস্থাতে নেই। অলি উঠে সোজা কিচেনে এসে দেখে সেখানে কেউ নেই। সার্ভমেন্টরা এই সময় সাধারণত বিশ্রাম নেয়, কারণ রাত নামতে তার ডিনার রেডি করার প্রস্তুতি নেবে। অলি একটা শ্বাস ফেলে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে আবারও শাশুড়ির নিকট চলে এলো। আলতো করে শাহনাজ বেগমকে জাগিয়ে পানি খাওয়ালো, তারপর তোয়ালে ভিজিয়ে এনে কপালে জলপট্টি দিয়ে দিল। কিছুক্ষণ পরপরই তোয়ালটা পানি দিয়ে ভিজিয়ে এনে বদলে দিল। মুহূর্ত কয়েক পর শাহনাজ বেগম হাত খোলা চোখে অলিকে দেখে নিলেন। হয়তো অবাক হয়েছিলেন, যে মেয়েকে তিনি কখনোই মন থেকে গ্রহণ করেনি, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে তিরস্কার করে গেছেন, সেই মেয়ে আজ তার পাশে বসে সেবা করছে। সে হয়তো কিছু বলতে চাইলো, কিন্তু ক্লান্ত শরীর তাকে কিছু বলার সুযোগ দিল না। অলি পাশে বসে রইল, বারবার নিজের হাত দিয়ে কপালের ঘাম মুছে নিল। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, আম্মা দুপুরে কিছু খেয়েছিলেন? শাহনাজ বেগম না বোধক মাথা নাড়লেন। অলি ধীর পায়ে আবারও কিচেনে এলো, কিন্তু সে তো রান্না বান্নার কিছুই জানে না। সে হাতে থাকা ফোনটার একটা ভিডিও অন করলো, তারপর সেটা ফলো করে চিকেন স্যুপ বানানোর চেষ্টা করতে লাগলো। পেট বড় হয়ে আশায় কাজ করা সহজ ছিল না, তবুও যতটুকু পর্যন্ত ধৈর্য ধরে করলো সবটা। অলি বেশ কয়েকবার আলবিকে কল করে খবরটা জানাতে চেয়েছে, কিন্তু আলবি হয়তো ব্যস্ত আছে, সেজন্য কল রিসিভ করেনি। অলি একটা বাটিতে স্যুপটুকু ঢেলে শাহনাজ বেগমের সামনে এসে বসলো, তারপর আস্তে ধীরে খাওয়ানোর চেষ্টা করলো। শাহনাজ বেগম দুর্বল ভাবে কয়েক চমক খেলেন। সকাল থেকে শাহনাজ বেগমের শরীরটা খারাপ লাগছিল। সে লাঞ্চ করার উদ্দেশ্যে কিচেনের দিকে যেতেই তার শরীর একদম ভেঙে পড়ে। শরীরটা এত বেশি দুর্বল লাগছিল যে সিঁড়ি বেয়ে নিচের রুমে যাওয়ার সাহসটুকু করেনি। অলি পাশে বসে মনে মনে ভাবলো, মানুষ যতই বিরাগ পোষণ করুক না কেন, একজন আদর্শ মানুষ কখনোই কারো দুর্বলতার সুযোগ নেয় না। তাছাড়া সে তার ছেলের বউ, সেই হিসেবে শাশুড়ি যেমনই হোক না কেন তার সেবা করা অলির দায়িত্বের মধ্যে পড়ে। তো হেই হওয়ান, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমার সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।